কবিতাটা করার আগে দু লাইন ভূমিকাটা বলে দিই। কস্তুরী আমার সঙ্গে লাস্ট মুহূর্তে জয়েন করেছে। প্রবীরের করার কথা ছিল, কিন্তু প্রবীর স্যান্ডির জন্য একটু ডিসম্যান্টেল হয়ে আছে, সেই জন্য আমরা সেই জায়গায় একটু এদিকে ধরা যাচ্ছে না ক্যাম্পকোয়ার্টারে, মাইকটা নেই একটু। 1883 সালে 9 ডিসেম্বর ফুলতলির ভবতারিণীর সাথে রবীন্দ্রনাথের বিবাহ হয়। বধূ জীবনে এই ভবতারিণী পরে মৃণালিনী নামে পরিচিত হন। রবীন্দ্রনাথের তখন বয়স ছিল 22 আর মৃণালিনী 11। তাদের বিবাহের ঠিক 4 মাস পরে কাদম্বরী দেবী, মানে রবীন্দ্রনাথের প্রিয় নতুন বৌঠান, আরো ভালো করে বললে বোঝা যায় জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী কাদম্বরী দেবী হঠাৎ আত্মহত্যা করে। সেই আত্মহত্যার কারণ হিসেবে কোনোদিন ঠাকুরবাড়ি থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে ঠাকুরবাড়ির লাইব্রেরি, সেখানকার লোকজন ও কবির লেখা থেকে যে সমস্ত জিনিস উদ্ধার করে গবেষণা চালিয়ে পরবর্তীকালে বিভিন্ন কবি সাহিত্যিকরা যে চিত্রটা ফুটিয়ে তুলেছেন, তাতে দেখা যায় কাদম্বরী দেবী ছিলেন এক অতৃপ্তিময় প্রেম, অবহেলা ও বঞ্চনার শিকার। শুনুন কাদম্বরী। কৈশোরের শুরু থেকে রবীন্দ্রনাথ কাদম্বরী দেবীর স্নেহ মমতায় আশ্রয় লাভ করেছিলেন। কাদম্বরী দেবীর সন্তানহীন জীবনে রবীন্দ্রনাথ ছিলেন প্রধান অবলম্বন। তাদের বয়সের ফারাক ছিল মাত্র 1 কি 2 বছর, তাই ধীরে ধীরে তাদের সম্পর্ক হয়ে উঠেছিল শখের পর্যায়ভুক্ত। রবীন্দ্রনাথ যা লিখতেন তার প্রথম সত্যি ছিলেন কাদম্বরী দেবী। লেখার প্রেরণাও আসতো অনেকটা তার কাছ থেকে। মেজ বৌঠান মানে সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী জ্ঞানদানন্দিনী দেবীর মতো বিদগ্ধতা কাদম্বরী তার স্বল্পায়ু জীবনে আয়ত্ত করতে পারেননি ঠিকই, কিন্তু হৃদয়ের অনুভবে, অন্তত বাংলা কাব্যরসের উপভোগে তিনি অনুপম নৈপুণ্য অর্জন করেছিলেন। তখনকার দিনে বাংলাদেশের পটভূমিকায় সেটি খুব সুলভ ছিল না। দেবর বৌদির মধুর সম্পর্কের মধ্য দিয়ে কখন যেন তৈরি হয়েছিল এক নিবিড় সাহচর্য, যার ফলে হৃদয়ের অরণ্যের গোলকধাঁধায় ঘুরে বেড়াতে হয়েছিল অস্থির রবীন্দ্রনাথকে অনেক দিন। কাদম্বরী দেবীর আকস্মিক মৃত্যু রবীন্দ্রনাথকে হয়তোবা সেই অস্বস্তিকর পরিবেশ থেকে মুক্তি দিয়েছিল, কিন্তু তার লেখার মধ্যে দিয়ে বারবার ফিরে এসেছে কাদম্বরী দেবীর সেই অপ্রতিরোধ্য স্মৃতি ও তজ্জনিত আক্ষেপ ও আকাঙ্ক্ষা। কতকাল ছিল কাছে বলিনি তো কিছু, দিবস চলিয়া গেছে দিবসের পিছু, কত বাক্য হানাহানি, কত হাস্য পরিহাস, তারই মাঝে রয়ে গেছে হৃদয়ের বাণী। মনে হয় আজ যদি পাইতাম কাছে, বলিতাম হৃদয়ের যত কথা আছে। তুমি কি কে বলিছ আমার পায়ের শব্দ শুনছ ভানি? অতৃপ্তিময় আমার কণ্ঠস্বর এসেই আজকে খোলা চুলের মেঘে আবার ডাকছি এতদিনের পর। ভোরের রং আবছা এ সময় আমার সাজে ঘুম চড়িয়ে আসে। চাবির গোছে আঁচল মাটি ছুঁয়ে আলগা বেশে বসি তোমার পাশে। মনে পড়ছে ভানু, সত্যি বলো, সেদিনও সেই প্রভাত শুরুর আগে আমার দিকে ছেলে মানুষ চোখে আমি তখন হেসে কপট রাগে। তুমি বোঝো না নতুন বৌঠান, তুমি ছাড়া আমি কেমন একা। তোমার কথায় দৃষ্টিপাত ভ্রম, কুঞ্জবনী সরব কুহুকে কান। এসব কথাই সবাই বলে বেশি, সবাইকেই তো তুমি জানিয়েছ। তোমার প্রাণের নম্র সহচরী তোমরা যাকে অকালে হারিয়েছ। অকালে ভানু, সত্যি বলো আজ, সেদিনও যদি আমি না সরতাম, সবাই যেন এটাই চাইছিল। তুমিও বোধহয় সুপ্ত মনস্কার। যেদিন থেকে নিভৃতে দেখা হলেও পালিয়ে গেছো নামিয়ে ওই মুখ, তারপর সেই কয়েকটা দিন বেঁচে দেখতে পেলাম এক রাজত্ব সুখ। সুখ তোমাদের
পুরুষতন্ত্র সুখ কথাটাই খুব ধাক্কা খেলে বুকে। আসলে আমার বক্ষ জ্বলে যায় তোমাদের ওই ছদ্মবেশী সুখে। একদিন এক আকুল কিশোর ভানু আমার হাতে ঘুমিয়ে পড়েছিল। আমি ভেবেছি, আহা, ও কত একা, শিশুর মতো চোখে তাকিয়েছিল। সেদিন আমার সবচেয়ে বড় ভুল, যে ভুল আমায় হ্যাঁচকা টানে আজ। আজও তোমার হেমাঙ্গিনী একা এসেছে ছেড়ে সকল লোকলাজ। আমার চোখে তাকাও ভানু সিংহ, প্রেমের সুধা স্নেহ খোঁজো না। আগুন, শুধু ক্রোধের আগুন চোখে, দু চোখ ময় মত্ত হাহাকার। এ চোখে তুমি তখন পেয়েছিলে কবিতা লেখার প্রথম স্বীকৃতি। কদিন পরে সে চোখে তুমি দেখো হতাশাময় নিঃস্ব বিকৃতি। আমার বয়স 20 পেরিয়ে গেলে অন্য হওয়া লাগে তোমার গায়ে। আমাকে সবাই অপমানিত করে, তুমিও চলে যাও রিক্ত নিরুপায়। তুমি আসলে খেলার সাথী চাও, তোমার বয়স 16 থমকে থাকে। আজও তোমার পঞ্চদশী বালা উস্কি দিচ্ছে নবীন দুরাশাতে। কিন্তু শোনো আমার ভানু সিংহ, নিবিড় তুমি নিশ্চিত আমারই, কারণ তুমি জানো না এই আমি তোমার লেখা বদলে দিতে পারি। সেদিন দুপুরে রবি এসেছিল সিঁড়ি বেয়ে উঠে তেতলায়। ঠাকুর বাড়িতে তখন ছিল না কেউ। কি কথা বললো আপনাকে? গভীর রাতের ওই জোড়াসাঁকো কি কথা বললো আপনাকে? ভোরের আগেই ঘর ছেড়ে উঠে স্বামীর দুবাহু ওপাশে সরিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতেন। কেন? মৃত্যু এসে কি বলেছিল তোমাকে আমার প্রয়োজন? সকাল 7টা, স্বামীর সঙ্গে মুখোমুখি বসে টিকোজি টিপট, খুব ভালো চা দার্জিলিং। কেন মনে হতো চা নয় চা নয়, একটু একটু বিষ পান করে চলেছেন। ভরা সংসার, বিখ্যাত এক ঠাকুর বাড়ির বউ, কিসের অভাব, অঢেল পয়সা, কত শত দাসদাসী, কত লোকজন। ফাল্গুন এসে লুটোপুটি খায় আপনার চুলে, মল্লার এসে খুলে দেয় সব জানলা দরজা। তবুও আত্মহনন এক দুপুরের ভুলে। এর আগে কোনো বাঙালি পারেনি জাহাজ কিনতে। বলুন আপনি খুশি না আজ? আজ সন্ধ্যায় স্বামীর জাহাজে পার্টি, সবাই চলেছে জাহাজ দেখতে। ঠাকুর বাড়ির সবাই চলেছে জাহাজ সাজাতে। একদিন ওই জাহাজ জলে ভাসবে, রেঙ্গুন যাবে, সিংহল যাবে, যাবে কত দূর দূর বন্দরে। বাঙালি বাড়ির সেই তো প্রথম বিশ্বায়ন। সেদিন কি হলো আপনার? কাদম্বরীর শয়নকক্ষের দরজার পিছন দিকে একটি পূর্ণাঙ্গ আয়না লাগানো আছে। সদ্য স্নান সেরে এসে সেই আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছেন কাদম্বরী, গান গাইছেন গুনগুনিয়ে। আজ তার মনে বেশ একটা গোপন প্রসন্নতা ছড়িয়ে আছে। কাদম্বরী শুধু একটা জাম রঙের শাড়ি পরে আছেন, মাথার চুলে একটি বেশ বড় আকারের নতুন চিরুনি। আয়নার ভেতরে কাদম্বরী দেখছেন মানুষ কাদম্বরীকে। অনেকদিন পর তিনি সম্পূর্ণ সুস্থ বোধ করছেন। মুছে গেছে চোখের নিচের কালিমা, ত্বকে এসেছে মসৃণ উজ্জ্বল। চিরুনির ডগায় সিঁদুর মাখিয়ে সিঁথিতে লাগাতে লাগাতে কাদম্বরী হঠাৎ চক্ষু দুটি ঘুরিয়ে মুচকি হাসলেন। আয়নার সামনে বেশিক্ষণ দাঁড়ালেই নানা রকম ছেলে মানুষই করতে ইচ্ছে যায়। যেবারে তিনি স্বামী ও কনিষ্ঠ দেবরটির সঙ্গে অলিকবাবু নাটকে হেমাঙ্গিনী সেজেছিলেন, তাতে এইরকম একটি ভঙ্গি ছিল। জ্যোতিরেন্দ্রনাথ তখন বলতেন, তুমি আয়নার সামনে দাঁড়িয়ে রোজ কিছুক্ষণ পাঠ বলবে, তাহলে দেখবে অভিব্যক্তিগুলো ঠিক হবে। আয়নার সামনে এরকম পাঠ অভ্যেস করার সময় রবি এসে মাঝে মাঝে দাঁড়াতো পেছনে। এই চোখ মুখ ঘোরানো ওষ্ঠটেপা হাসিটি দেখে পরে সে লিখেছিল, কটাক্ষে মরিয়া যায়, কটাক্ষে হাসি পাছিয়া ওঠে, হাসিতে হৃদয় জুড়ে, হাসিতে হৃদয় টুটে। কাদম্বরী মাঝে মাঝে বলতেন, রবি তুমি ছেলেদের সঙ্গে মেশো না কেন? তোমার বাইরের কোনো বন্ধু নেই? সেই রবির আর এখন দেখাই পাওয়া যায় না। তার এখন অনেক বন্ধু। আজ দেখা হবে, আজ অনেক দিন বাদে সবাই মিলে অনেক আমোদ আহ্লাদ করা হবে। বহু পরিশ্রম অর্থ ব্যয়ের পর যদুনাথের জাহাজ আজ প্রথম জলে ভেসেছে। সাত করে নাম রেখেছেন সরোজিনী, তার বিখ্যাত নাটকটির নামে। আর কয়েকদিনের মধ্যে জাহাজটি বাণিজ্যিক যাতায়াত শুরু করবে পূর্ববঙ্গে। আজ গঙ্গাবক্ষে জ্যোৎস্না রাতে সেখানে হবে এক পারিবারিক উৎসব।
আজ দুদিন ধরে ওই জাহাজে যতীন্দ্রনাথ, জ্ঞানদানন্দিনী ও রবি রয়েছেন। ওরা কাজে ব্যস্ত ঠিকই, তবুও একসঙ্গে কাজ করার একটা অন্য আনন্দও তো আছে। সেই কাজ থেকে বাদ পড়েছেন কাদম্বরী দেবী। এই চিন্তার যন্ত্রণা কাদম্বরীর বুকের মধ্যে কাঁটার মতো বিঁধে আছে। তবুও তিনি ঠিক করেছেন, না, আজ আর মনের মতো কোনো গ্লানি তিনি রাখবেন না। আজ গঙ্গা বক্ষে জ্যোৎস্না রাতে সেই আনন্দ উৎসবে তিনি যোগ দেবেন সম্পূর্ণ খোলা মনে। জাহাজটি রয়েছে শ্রীরামপুরের কাছাকাছি। সেখান থেকে শুধুমাত্র তাকে নিয়ে যাওয়ার জন্যই তার স্বামী আসবেন এতটা পথ উঁচিয়ে। যত্ন করে শরীর ধুয়ে নিয়ে কাদম্বরী শাড়ি বদলাতে লাগলেন। কত শত মূল্যবান শাড়ি জমি আছে, পরাই হয় না। বাড়ি থেকে না বেরোতে হলে এসব জমকালো শাড়ি আর কি পরে। জ্যোৎস্না রাতে নীল রং মানায়। অনেক শাড়ি খাটাখাটি করে শেষ পর্যন্ত কাদম্বরী পছন্দ করলেন গাঢ় নীল রঙের নয়নসুখ সিল্কের শাড়ি। আলতা দাসীকে আগে থেকেই খবর দেওয়া ছিল, সে এসে দুপায়ে আলতা পরিয়ে দিয়ে গেল। তারপর কাদম্বরী একসঙ্গে 12টি ধূপ জ্বালিয়ে সেই ধূপের ধোঁয়া লাগালেন তার চুলে, সারা অঙ্গে। ভুরুতে দিলেন কাজল, সুরমা আঁকলেন চোখে। দুই বগলের নিচে বেশ কিছুক্ষণ চেপে ধরে রইলেন কয়েকটি করে চাঁপা ফুল। আতর কিংবা বিলিতি সুগন্ধের চেয়ে এইসবই কাদম্বরীর পছন্দ। সাজ শেষ করে খোপায় জরির একটি মালা জড়িয়ে কাদম্বরী আবার দাঁড়ালেন আয়নার সামনে। নিজের রূপ নিয়ে গুমর করতে নেই। কাদম্বরীর মনে পড়ল বেশ কিছুদিন আগে রবি তাকে একবার শাস্তি দেখে বলে উঠেছিল, অশোক বসনা যেন আপনি সে ঢাকা আছে আপনার মাঝার, রেখা রেখা হাসিগুলি আশেপাশে চমকিয়ে রূপেতেই লুকায় আবার। আজও কি সেরকম সাজ হয়েছে? বেশি বেশি হয়ে যায়নি তো? রূপের মধ্যে রূপ লুকিয়েছে নাকি? ভাবতে ভাবতে তিনি দারুণ চমকে উঠলেন। কোকিল ডেকে উঠল 6 বার। তাহলে তো সময় হয়ে গিয়েছে। সিঁড়ি থেকে শোনা যাচ্ছে তার স্বামীর পদশব্দ। দরজা খুলে তিনি বললেন, পুলুর মা, দেখো দেখি কেউ এলো। না, সিঁড়ি দিয়ে কেউ উঠে আসছে না তো। কোকিল, নিত্যই কোকিল, সে খালি ডেকেই চলে। কাদম্বরী ছটফটিয়ে বারবার ঘর আর বার করতে লাগলেন। যতীন্দ্রনাথ আজ আসবেন না, এ তিনি বিশ্বাসই করতে পারছেন না। আসবেন, তিনি ঠিকই আসবেন, যত দেরি হোক। 7টা বাজল, কেউ এলো না। 8টা বাজল, কেউ এলো না। রবিও না, রবিও এলো না। রবি মানে কোন রবি? কোন ভাঙনের রবির কথা বলছেন? কবিতার রবি, যাকে খ্যাতি এসে একদিন ডেকে নিয়ে যাবে ওই দূর ভুবনডাঙ্গায়? ওকে হতে পারে নাকি কারো নিজের দেবর, কারো দৈত? সত্যি, কবিরা কখনো হতে পারে না কারো প্রেমিক। তারা তো শুধু ভালোবাসে আর গান গায়। তাদের প্রেমিকা আসে যায়, শুধু আসে যায়। দুহাতে মুখ চাপা দিয়ে কাদম্বরী ঝাঁপিয়ে পড়লেন বিছানার ওপর। হঠাৎ নজরে পড়ল দেয়ালের কোণে ঝুলছে যতীন্দ্রনাথের একটি রূপো বাঁধানো ছড়ি। তিনি হঠাৎ ছুটে গিয়ে সেটা নিয়ে ঠাঁই ঠাঁই করে মারতে লাগলেন তার আতকালে স্বাদের দর্পণে। ঝনঝন শব্দে বিচূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝেতে ছড়িয়ে গেল কাঁচ। কি একটা শব্দে তিনি হঠাৎ চেঁচিয়ে উঠলেন। কোনো সাড়া নেই। তিনি 5 পাখির মতো তীক্ষ্ণ কুটিল চোখে বদ্ধ দরজার দিকে তাকিয়ে রইলেন। তারপর আপন মনে বলতে লাগলেন, কেউ না, বুঝি বাতাস। আজ থেকে বাতাস তুমি আমার কেউ না, মধ্যরাতের জ্যোৎস্না তুমি আমার কেউ না, বারান্দায় যত ফুল ফুটে আছো তোমরা আমার কেউ না। কাদম্বরী অসহিষ্ণুভাবে মাটিতে পা ঠুকে ঠুকে বলতে লাগলেন, আমি যাবো, আমি যাবই। ওদের আনন্দ উৎসবের মধ্যে গিয়ে আমি জোর করে বসবো। ইচ্ছে মতন পাখি হতে পারলে কত সুবিধে ছিল। একবার আকাশে উড়াল দিলে পচ্ছনার কোনো সমস্যা নেই। কাদম্বরী ছুটে গেলেন পাশের ঘরে, চাবি দিয়ে খুললেন দেওয়াল আলমারি। তার ভেতরের একটি গুপ্ত স্থান থেকে বার করে আনলেন একটি গয়নার বাক্স, চন্দন কাঠের তৈরি, ওপরে হাতির দাঁতের কারুকাজ করা। এই পেটিকায় স্বর্ণালঙ্কার নেই, শুধু হিরে, চুড়ি, পান্না, মুক্তোর মালা। সেগুলো সরিয়ে সরিয়ে তলা থেকে বার করে আনলেন একটি কাগজের মোড়ক। এই কাগজের মোড়কের মধ্যে আছে 4টে কালো রঙের বড়ি। এই বড়ি খেলে পাখি হয়ে উড়ে যাওয়া যায়। বিশু নামে এক কাপুরুলির কাছে তিনি এগুলো সংগ্রহ করে রেখেছিলেন। ও ঘুমের ওষুধ দেয়, একটু ঘুম, বেশি ঘুম, গহন ঘুম, মরণ ঘুম। এই গয়নার বাক্সের মধ্যে সযত্নে রক্ষিত আছে 3খানি চিঠি। এর মধ্যে একখানি কাদম্বরী পেয়েছিলেন থোপাকে কাস্তে দেবার আগে জ্যোতিরিন্দ্রনাথের এক জব্বার পকেটে। অন্য 2টি বৃহৎ আকার এক অভিধানের ভাঁজে। 3টে চিঠি একই মেইলি হস্তাক্ষরে লেখা। সম্বোধনে প্রাণাধিকেশু, তলায় কোনো নাম নেই।
এই চিঠির কথা কাদম্বরী তার সর্বগুণান্বিত ব্যস্ত বিখ্যাত স্বামীকে কখনো বলেননি। তিনখানি চিঠি তিনি পড়লেন আবার। তার ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগলো। অত্যুজ্জ্বল দুই চক্ষু, সমস্ত রোমকূপে জ্বালার অনুভূতি। চিঠিগুলো মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি একসঙ্গে 4টে কালোমণি খেয়ে ফেললেন। জলপান করলেন 2 গ্লাস। পাখির ডানার মতো দুহাত ছড়িয়ে তিনি দৌড়াতে লাগলেন সারা ঘরে। ভাঙা কাজ তার পায়ে বিঁধে যাচ্ছে, কোনো খেয়াল নেই, তার মুখ হাসিতে উদ্ভাসিত। বিশু একটা মাত্র বড়ি খেতে বলেছিল, 4টে খেয়ে শরীর কি হালকা লাগছে। পা দিয়ে ফোটা ফোটা রক্ত পড়ছে, তাতে যেন আলপনা আঁকা হয়ে যাচ্ছে সাদা মার্বেল পাথরে। কাদম্বরী আজ নাচছেন, কেউ কোনোদিন তার নাচ দেখেনি। খুলে ফেললেন শাড়ি, পরনে রইল শুধু সেমিজ। নাচতে নাচতে ছুঁড়ে ফেলতে লাগলেন হাতের কঙ্কন, গলার হার, কানের দুল, খোপার ফুল। গাইতে লাগলেন একটা গান, তা খুবই অস্পষ্ট, কথা বোঝাই যায় না। এক উচ্ছ্বসিত জলপ্রপাতের মতো কান্নায় আন্দোলিত হলেন কাদম্বরী। আত্মস্বরে বলতে লাগলেন, রবি রবি, আমি চলে যাচ্ছি। তোমার কবিতা, তোমার গানই আমাকে বাঁচিয়ে রেখেছিল। তোমার রচনার মধ্যেই আমি নিজেকে খুঁজে পেয়ে ধন্য হয়েছি। রবি, আমি চলে যাচ্ছি। নতুন বৌঠান এখন পুরাতন হয়ে গেছে, সেই পুরাতন আজ বিদায় নিচ্ছে। আর দাঁড়াতে পারলেন না কাদম্বরী। তার শরীরটা দুমড়ে মুচড়ে ভেঙে পড়ল কঠিন পাথরে। জোর শব্দে ঢুকে গেল মাথা। ঝাল লণ্ঠন জ্বলতেই লাগলো। প্রতি ঘন্টায় ডেকে গেল কোকিল। খোলা জানলা দিয়ে ঢুকে এক মুঠো অবুঝ বাতাস খেলা করতে লাগলো তার নিস্পন্দ শরীর ঘিরে। হ্যাঁ, আমি দোষ করেছি বৌঠান, 2-10খানা কবিতা অপরাধ। ঝড়ে উড়িয়ে দিইনি বৌঠান আমার যত কবিতা অপরাধ। তোমার কাছে যা কিছু প্রশ্রয়, সবই আমার কবিতা অপরাধ। আমাকে ভুল বুঝো না বৌঠান, ফিরিয়ে নেব সব তর্ক প্রতিবাদ। আমার কথা ভাবনি বৌঠান, ছাদের ঘরে ভেঙে পড়ল চাঁদ। সেদিন থেকে জীবন খান খান, ছাদের ঘরে ঝুলছে কালো চাঁদ। আমার যত কবিতা অপরাধ। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই। আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল আমারও নিখিল। তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি, কেহ নাহি জানি, তবু সুর বাজে মোর গানে। কবির অন্তরের তুমি কবি, নও ছবি নও ছবি, নও শুধু ছবি। তুমি কি কেবলই ছবি? আমরা তো বললাম, আপনাদের কেমন লাগলো? খুব ভালো। ফিডব্যাক।